আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন, কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে, উপদেষ্টাদের নিয়ে। জুলাই 2024-এর বিপ্লব পরবর্তী সময়ে দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুণে অবশেষে 17 অক্টোবর জুলাই সনদে সই করতে যাচ্ছে বাংলাদেশের 30টি রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 30টি রাজনৈতিক দল এবং ঐক্যমত কমিশনের সদস্যবৃন্দ সহ রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানের প্রতিনিধির সম্মুখে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই জুলাই সনদ এবং গণভোট এটা কি একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে বাঁধা? এখানে আসলে কি আমাদের রেফারেন্ডাম দরকার নাকি রেফারি দরকার? অথবা বলা যায় যে জুলাই সনদ নিয়ে কে খেলছে অফসাইড? জুলাই সনদের গায়ে কাটা হচ্ছে নোট অফ ডিসেন্ট এবং রেফারেন্ডাম তার মাথায় ঘাম, কারণ রেফারেন্ডাম নিজেই বুঝতে পারছে না জুলাই সনদ এবং নোট অফ ডিসেন্ট কিভাবে তারা অ্যাড্রেস করবে। এটা কি জাতীয় ঐক্যমত হয়েছে নাকি জাতীয় ডিসেন্ট অর্থাৎ জুলাই সনদে রাজনৈতিক কমেডি ক্লাবে পরিণত হবে ভবিষ্যতে? বাংলাদেশের ভবিষ্যতের খেলা কি এখানেই শেষ হবে রেফারেন্ডাম বা জুলাই সনদের মাধ্যমে? আসলেই কি রেফারেন্ডাম আমাদের ঐক্যমত না ভিন্ন মতের যুদ্ধ? অথবা আমরা যদি বলি রেফারেন্ডাম অর্থাৎ গণভোট এবং নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ একসঙ্গে চলতে পারে না, এটা কি ভুল বলা হবে? আমরা আজকে দেখব যে মৌলিক সংস্কারের ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিকগুলোর কোথায় ঐক্য আছে এবং কোথায় অনৈক্য আছে, অর্থাৎ নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। কিভাবে এই নোট অফ ডিসেন্ট গণভোটের মাধ্যমে সাধারণ মানুষের রায় নিয়ে আসবে। সেই গণভোটে যদি রায় এসে যায় যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, পরবর্তী নির্বাচনে যে নির্বাচিত হবে, যদি বিএনপি নির্বাচিত হয়, তাহলে তারা বাধ্য নয় মৌলিক সংস্কারগুলোর যেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোকে পালন করতে বা সেগুলোকে বাস্তবায়ন করতে। মূলত জুলাই পরবর্তী সময়ে মৌলিক সংস্কারের যে দাবি উঠেছিল, গণদাবি, যে জনসাধারণের দাবি, গণমানুষের দাবি, সেখানে 19টিতে ঐক্যমত হয়েছে, তার মধ্যে 7টিতেই নোট অফ ডিসেন্ট আছে। অর্থাৎ প্রধান 7টি মৌলিক সংস্কারের মধ্যে নোট অফ ডিসেন্ট বা অত্যাবশ্যকীয় পালনীয় নয়। সুতরাং বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা যদি ভবিষ্যতে নির্বাচনে জিতে আসে, তারা বাধ্য নয় এই মৌলিক সংস্কারগুলো করতে। দীর্ঘ আলোচনা, মত পার্থক্য এবং আলোচনা শেষে জাতীয় ঐক্যমত কমিশন মোট 19টি মৌলিক বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। তবে এখনো অনেক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে বা ভিন্ন মত দিয়ে বসে আছে। রাষ্ট্র সংস্কারে ঐক্যমত কমিশন গত 3 জুন 2025 রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে এবং মোট 2 দফায় আলোচনা শেষে এক ধরনের ঐক্যমত্যে পৌঁছায় কিছু নোট অফ ডিসেন্ট সহ। প্রথম পর্বে আলোচনা হওয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 62টি একমত হয়েছিল। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে 38টি রাজনৈতিক দল এবং জোটের মতামত জানতে চায় ঐক্যমত কমিশন। দলগুলোর মধ্যে 33টি তাদের মতামত দিয়েছিল। এরপর 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত দলগুলোর সাথে 45টি অধিবেশনের মাধ্যমে প্রথম পর্যায়ে সংলাপ শেষ করে ঐক্যমত কমিশন। এই ঐক্যমত কমিশনের বিভিন্ন সভা সমাবেশে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দল দেখা গেছে যে বৈঠক বর্জন করেছে। যেমনটি ঘটেছিল সংবিধানে বিদ্যমান 4 মূলনীতি বাদ দেওয়া নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে বর্জন করে বাম ধারার 4টি দল। তবে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে তার মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তন, সংবিধানের স্থায়ী কমিটির সভাপতিত্ব নির্ধারণ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ, পর্যায়ক্রমে উপজেলায় নিম্ন আদালত স্থানান্তর, জরুরি অবস্থা জারির ক্ষমতা, প্রধান বিচারপতি নিয়োগ, নির্বাচন কমিশন গঠন পদ্ধতি, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান সংস্কার, প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি নয়, স্বাধীন পুলিশ কমিশন গঠন, সংসদে নারী প্রতিনিধিত্ব, সংসদে উচ্চ কক্ষ গঠন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত, রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব, রাষ্ট্রের মূলনীতি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ পদ্ধতি। এর মধ্যে বিএনপি 7টি দফার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। বিদ্যমান সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। সেখানে বলা আছে, নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন
বা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, সংসদে তার আসন শূন্য হবে। দীর্ঘদিন ধরে সংবিধানের ৭০ অনুচ্ছেদের এই ধারা সংশোধনের দাবি রাজনৈতিক মহলে। ঐক্যমত কমিশনও সংবিধান সংশোধনে এই প্রস্তাব করে। কিন্তু বিএনপির মতে যদি দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করে এবং উপমহাদেশের চর্চা বিশ্লেষণ করে তারা দলের পক্ষ থেকে উপযুক্ত মত হচ্ছে যে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না, প্রতিনিয়ত সরকার পরিবর্তিত হতে থাকবে, যা শোভনীয় হবে না। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রদান করবেন, এতে বিএনপি একমত। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন সহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে হবে। এর বাইরে সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবে দলীয় সংসদ সদস্যরা। যদি কোনো সময় যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে যাতে পার্লামেন্ট মেম্বাররা তার জন্য ভোট দিতে পারে সেটা ৭০ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় নোট অফ ডিসেন্ট হচ্ছে বিএনপির প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা। এই বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ হলো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশও একই ছিল। এর সঙ্গে তারা বলেছে দুবার নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য হবেন। শুরু থেকেই এই প্রস্তাবে আপত্তি জানিয়ে আসছিল বিএনপি মনে করে একই ব্যক্তি ৩টি পদে থাকতে কোনো সমস্যা নেই। তাদের মতে দলীয় প্রধান হওয়ার কারণে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার অযোগ্য হবেন, এটা গণতান্ত্রিক চর্চার সঙ্গে যায় না। পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি। সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। কয়েকটি দেশে মাঝে মধ্যে এটার ব্যতিক্রম হয়ে থাকে, তবে সেটা সংসদীয় দলে যারা সরকারি দলের যে পার্লামেন্টারি পার্টি হয় সেই পার্টি ডিসাইড করে যে পার্টি কাকে প্রধানমন্ত্রী হিসাবে সিলেক্ট করবে। সেটা কোনো ইলেকশন প্রসিডিওর নয়। যারা মেজরিটি পার্টি হয় পার্লামেন্টে অথবা জোট হয় তারা পার্লামেন্টারি পার্টি ফর্ম করে তারা ডিসাইড করে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন। এখন সেই ব্যক্তি যদি কোনো একটা দলের প্রধান হন সেই ক্ষেত্রে তাকে এটা অযোগ্য ঘোষণা করা হয় না বা অযোগ্যতা থাকে না, কারণ এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস যে ডেমোক্রেসিতে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাকে অপশন হিসেবে কোনো রাজনৈতিক দলের প্রধানের পদটা ছাড়তে হবে এরকম কোনো প্র্যাকটিসটা সাধারণত দেখা যায় না। দুই একটা ক্ষেত্রে এক্সেপশন থাকতে পারে, কারণ এটা একটা তার ডেমোক্রেটিক রাইট যে দলীয় প্রধান হওয়ার কারণেই কি তাকে প্রধানমন্ত্রীর পদে যোগ্যতা ঘোষণা করা হচ্ছে এরকম একটা প্রশ্ন আসতে পারে। আর দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয়। পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু অপশনটা থাকা ভালো, তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়। যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটাও ক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী তো পদ নিতে পারেন। সেই জন্য আমরা বলেছি যে এটা ওপেন থাকা ভালো। সুতরাং বিএনপির নোট অফ ডিসেন্ট অনুযায়ী একই ব্যক্তির একসঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে কোনো অসুবিধা নেই। বিএনপি এই নোট অফ ডিসেন্ট দেয়া প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা তারা বাধ্য নয়। সুতরাং ভবিষ্যতে ভোটদানকারী সাধারণ ভোটারগণই সিদ্ধান্ত নেবে তারা কি নোট অফ ডিসেন্টের পক্ষে নাকি সত্যিকারে বাংলাদেশের মৌলিক সংস্কারের পক্ষে। ৩ নম্বর, সরকারি কর্ম কমিশন, দুদক, C&AG এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে সংশোধন করা। সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি, দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক, মহা হিসেব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানের অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে ঐক্যমত কমিশন। তবে এই বিষয়টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ 5টি দল এবং তাদের জোট। 4 নম্বর, উচ্চ কক্ষ গঠন। জাতীয় ঐক্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে জাতীয় সংসদের উচ্চ কক্ষ হবে 100 আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ জাতীয় নির্বাচনের দলগুলো যে ভোট পাবে তার ভিত্তিতে দলগুলোর মধ্যে এসব আসন বন্টন করা হবে। যদিও জামায়াতে ইসলামী নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষে একই পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচন চায়, অন্যদিকে এনসিপি শুধুমাত্র উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের সংসদ সদস্য নির্বাচন চায়। কিন্তু বিএনপি এ ব্যাপারে তাদের আপত্তি জানিয়েছে এবং তারা সেই আগের পদ্ধতিতেই থাকতে চায়, সেটা নিম্নকক্ষ হোক কিংবা উচ্চ কক্ষ হোক। যদিও তাদের 31 দফায় তারা উচ্চ কক্ষের কথা বলেছে, কিন্তু সেই 31 দফায় তারা এটা বিশদভাবে ব্যাখ্যা করেনি।
তারা সেটা খোলাসা করেনি, কিন্তু এই ঐক্যমতের কমিশনে তারা এসে সেই অর্থাৎ উচ্চ কক্ষের সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে নিম্নকক্ষে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, যে যত বেশি আসন লাভ করবে তার অনুপাতে বিএনপি উচ্চকক্ষের সংসদ সদস্য নির্বাচনের পক্ষে, অর্থাৎ আরো 100 জন মোড়ল বাংলাদেশের শাসন ব্যবস্থাকে নিয়ে ছিনিমিনি খেলার আবার সুযোগ তৈরি করে দেয়া। সুতরাং উচ্চকক্ষ যদি গঠন করতে হয় তাহলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে অর্থাৎ প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারিত করতে হবে। এই নোট অফ ডিসেন্টে যদি ভবিষ্যতে নির্বাচিত হয়ে বিএনপি আসে তাহলে তারা একইভাবে উচ্চকক্ষে তাদের আবার নতুন 100 জন সংসদ সদস্যকে নিম্ন কক্ষের উপরে বসিয়ে দেবে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এক্ষেত্রে বিএনপি একমত, তবে আইনসভায় উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। 6 নম্বর, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব। ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে সব রাজনৈতিক দলগুলো, যেমনটি বিএনপিও। রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে একমত নয় বিএনপি, সেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদ প্রণীত করা যাবে। সেক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতির আরো ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। কিন্তু বিএনপি এই প্রস্তাবিত সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন বিরোধী। হয়তো ভবিষ্যতে নতুন কোনো ফ্যাসিস্ট রাষ্ট্রপতি তৈরিতে সহায়ক হবে। 7 নম্বর, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে উত্থাপিত সমন্বিত প্রস্তাবের অনেকগুলো প্রস্তাবের সাথে বিএনপি একমত নয়। তাদের প্রস্তাব অনুযায়ী অতীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে নির্বাচিত হতো একই পদ্ধতিতে হতে হবে। বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি অথবা একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এই সমন্বয়ে একটা কমিটি 2 জনের নাম প্রস্তাব করবে, যারা একজন হাইকোর্ট ডিভিশনের একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হবে। তো তাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, সেখানে আমরা দ্বিমত পোষণ করেছি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমাতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা স্পিকার, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি সহ 7 সদস্যের কমিটি গঠনের নতুন প্রস্তাব করেছে। তবে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ প্রক্রিয়া এর বাইরে রাখা হয়েছে। এর আগে জাতীয় কাউন্সিলের মাধ্যমে এসব পদে নিয়োগের প্রস্তাব রাখা হলো, বিএনপি এর বিরোধিতা করে এবং নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে। সুতরাং এই গণভোট এবং জুলাই সনদ, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ কতটুকু বাধা হয়ে দাঁড়াবে ভবিষ্যতেই বলে দেবে। ভবিষ্যতে যদি বিএনপি নির্বাচিত হয়ে আসে তাহলে মৌলিক সংস্কারের এই 7টি ধারাকে তারা তাদের মতো করে রূপান্তরিত করবে, অথবা সংসদে তারা তাদের মতো করে আইন প্রণয়ন করে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবে। ঐক্যমত কমিশন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাওয়া অনুযায়ী এই মৌলিক সংস্কারের পদ্ধতিতে বাধাগ্রস্ত হয়ে যাবে যদি ভবিষ্যতে বাংলাদেশের সাধারণ গণমানুষ তাদের আকাঙ্ক্ষিত কোনো রাজনৈতিক দলকে যদি নির্বাচিত না করে। হতে পারে বিএনপি, হতে পারে জামায়াত, হতে পারে এনসিপি, যে কেউ হতে পারে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের সাথে কোনো ধরনের আপোষ নয় এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ভবিষ্যতের বাংলাদেশ কখনো মাথা উঁচু করে বৈষম্যহীনভাবে দাঁড়াতে পারবে না।